মডেল গার্ল, তিনি যে সমস্ত কার্যক্রম করছেন অনেক আগেই তো গোয়েন্দা নজরদারিতে তার থাকা উচিত ছিল এবং অনেক আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিল। রাষ্ট্রদূতের অভিযোগের জন্য অপেক্ষা করতে হবে কেন? দূতাবাসগুলোতে কি আমাদের গোয়েন্দা নজরদারি নাই? নিশ্চয়ই আছে। তাহলে কে কি করছে সেটা তো রাষ্ট্রের নজরদারিতে থাকা উচিত ছিল এবং তাকে আগে গ্রেফতার করা উচিত ছিল। এবং আরও দুর্ভাগ্যজনক বিষয় দেখবেন, তার পক্ষে তাকে নিয়ে মডেল উপদেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি, মানবাধিকার, তারা কোন মানবাধিকারের কথা বলেন, কোন নারীবাদের কথা তারা বলেন? একজন মহিলা যেটাকে হানি ট্র্যাপ বলে, এটা করছেন, রাষ্ট্রবিরোধী কাজ প্রবলভাবে এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ধ্বংস হবে। তার পক্ষে তারা সাফাই গাইছেন, কথা বলছেন, ফেসবুকে লিখছেন, এটা তো আরেক রাষ্ট্রবিরোধিতা। আপনি একজন সিনিয়র আইনজীবী এবং আইনজীবী সমিতির নেতৃত্বেও ছিলেন, সেই হিসেবে আপনার কাছে জানতে চাও যে আমরা দেখলাম যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের মানে সময়সীমা রেকর্ডবার চেঞ্জ হয়েছে, অর্থাৎ 117 বার এটা প্রতিবেদন দাখিলের সময়সীমা পেছানো হয়েছে। সর্বশেষ কিছুদিন আগেও পেছানো হয়েছে। 9 মাস আইনজীবীদের আবেদনের পরে পুলিশের সেখানে 6 মাস আদালত দিয়েছে এবং জানা গেছে যে সেই প্রতিবেদনের নথিগুলো পুড়ে গেছে ডিবিতে। বলা হয়েছে যে কিছুই পুড়ল না, এই নথিটা কিভাবে পুড়ল পুলিশের ডিবিতে বসে, এটা একটা প্রশ্ন। এবং এই যে এতবার দুজন সাংবাদিক নৃশংসভাবে খুন হয়েছে, তাদের প্রতিবেদন দাখিলের সময়সীমা চেঞ্জ হচ্ছে এবং পুড়ে যাওয়ার যে এই ঘটনা, নথি গায়েব হয়ে যাওয়া বা পুড়ে যাওয়ার কথা তারা বলছেন, এটার কি সর্ষের ভেতরে ভূত জাতীয় কিছু কিনা, মানে এরকম প্রশ্ন আসছে। আপনার কি মনে হয় আইনের মানুষ হিসেবে? শোনেন, প্রতিবেদন দাখিল করা এটা পুলিশের কাজ আমাদের ক্রিমিনাল প্র্যাকটিস অনুযায়ী। তো এখন এই যে সাগর রুনিকে হত্যা করা হয়েছে, এটি রাষ্ট্রীয় মদদে হত্যা করা হয়েছে, এটি আমাদের বুঝতে বাকি নেই। এখন এই আলামত নষ্ট করা হবে, এটাই স্বাভাবিক। কারণ এই আলামতগুলো কেন রাখা হবে? বারবার যখন প্রতিবেদন তারা দিতে ব্যর্থ হচ্ছিল, বারবার সময় নিচ্ছিল, তখনই আমাদের কাছে মনে হচ্ছে যে না, ঠিক মতন কাজ এগুচ্ছে না। তবে আমরা আশাবাদী যে পুলিশ তার প্রতিবেদন দেবে এবং এখনকার যে পরিবর্তিত সময়, ঠিকই এটার এই যে প্রতিবেদন পুলিশ দেবে এবং সাগর রুনির যথাযথ বিচার হবে, বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি। কারণ আমাদের এখন যে জুডিশিয়ারি, মাননীয় প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতিগণ, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ, এটা আমি মনে করি একটি সুবিচার নিশ্চিত করবার জন্য তারা কাজ করছেন, নিরপেক্ষভাবেই কাজ করছে। পুলিশ যে এতদিন ধরে দেরি করলো, মানে এক্ষেত্রে যেমন পিলখানা হত্যাকাণ্ডের মতো এরকম মানে অনেক বিষয়ে সেখানে শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে কিংবা ভারতের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই খুনটা কি মানে এরকম অনেকে ধারণা করছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে, শেখ হাসিনার নির্দেশে হয়েছে। তো সে কারণেই কি ফাঁসিবাদী পুলিশ, এখনকার কথা বলছি না, আমি 5 তারিখের আগের কথা বলছি, এত দীর্ঘায়িত কি সে কারণে করেছে কিনা? হ্যাঁ, আপনি দেখেন, যিনি নাকি নির্দেশদাতা, তার তো একটা কথা ছিল যে কারো বেডরুম পাহারা দেওয়ার রাষ্ট্রের কাজ না, পুলিশের কাজ না। বিষয়টা আপনি বোঝেন, বেডরুম পাহারা দেওয়ার কাজ না মানে কিভাবে কে মারা গেছেন কার বেডরুমে, সেটা এতটা দেখার দায়িত্ব আমার না। কিন্তু যেহেতু একটা হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের তো বিচার হতে হবে। আর যেই পুলিশ এগুলো বারবার প্রতিবেদন দেবে করে তারা দিচ্ছিল না, দিতে পারছিল না, সেটির জন্য তো রাষ্ট্র কিংবা সরকার নিশ্চয়ই ইন্ধন দিয়েছে, জড়িত আছে। এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, এখন পুলিশ দেবে আমরা বিশ্বাস করি। আর এই যে প্রশাসনে, পুলিশেও সেই প্রেতাত্মারা যে এখনও নাই, আপনি কেন বলছেন? মানে এই কথা তো বিশ্বাস করবার কোনো কারণ নাই। কারণ
আমরা তো সমগ্র প্রশাসনকে বদলে ফেলতে পারিনি, সমগ্র পুলিশকে বদলে ফেলতে পারিনি। হ্যাঁ, ফলে কিন্তু পরিবর্তন হয়েছে। এর মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা আশা করছি সাগর রুনি হত্যার রহস্য উদ্ঘাটিত হবে এবং যথাযথ বিচার হবে। এই হলো বিষয়। আমরা দেখলাম ভাইয়া যে একজন মডেল তার সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার সম্পৃক্ততা এবং তার গ্রেপ্তার করা হয়েছিল তাকে, এবং সেটা নিয়ে নানান আলোচনা সমালোচনা হয়েছে এবং আমরা দেখলাম যে সেই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ উঠেছে যে তাকে যিনি গ্রেপ্তার করেছিলেন সেই মডেলকে, ডিবি প্রধানকে সে কারণে সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়ে থাকে যে সেই মানে স্বৈরাচারের তল্পি বাহক যারা দু একজন উপদেষ্টা বা পুলিশেও এমন আছেন, তারা ডিবি প্রধানকে এই কারণে সরিয়েছে সেই মডেলকে গ্রেপ্তারের বিষয়ে কারণে। তো আসলে বিষয়টা আপনার কি মনে হয়? দেখেন, এই যে কিভাবে সরানো হয়েছে, কি কারণে, এটা ঠিক তো আমি জানি না, আমি এভাবে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। তবে আমি মনে করি যে এই যে সরানোটা হঠাৎ করে তার গ্রেফতারের পরপর, এটি জাতি ভালো চোখে দেখেনি, কিংবা আইন উপদেষ্টা যেই কথাটি বলেছেন সাক্ষাৎকারে যে তাকে গ্রেফতার করার প্রক্রিয়াটি ঠিক ছিল না। মডেল মেঘনা আলম, হ্যাঁ, তাকে গ্রেফতার করার প্রক্রিয়াটি ঠিক ছিল না। গ্রেফতারের প্রক্রিয়া বেঠিক কোথায় আমরা তো একজন আইনজীবী হিসাবে আমরা তো দেখিনি। পুলিশ কি তাকে পিটিয়েছে? পুলিশ কি তাকে কোনো শারীরিক নির্যাতনের মাধ্যমে ধরে নিয়ে এসছে, চোখ বেঁধে ধরে নিয়ে এসছে? এটা তো, এই কথাটা তার, তিনি যদি এইভাবে কথা বলেন, এটা আমাদের কাছে ভালো মনে হয়নি। কারণ যেই মডেল মেঘনা যা যা করছিলেন এবং অত্যন্ত ব্ল্যাকমেইলিং করছিলেন, স্পর্শকাতর বিষয়, অন্য রাষ্ট্রগুলোর দূতাবাসে তাদেরকে জিম্মি করা, তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করা, তাদেরকে নারী সংশ্লিষ্টতার ভয় দেখিয়ে কাজ আদায় করে নেওয়া, এটি তো ওই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ধ্বংস করে দেওয়ার মতন বিষয়। রাষ্ট্রবিরোধী কাজ, রাষ্ট্রবিরোধী শুধু না, ওই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটি ধ্বংস করে দেওয়ার মতন বিষয়। কারণ ওই ওই রাষ্ট্রের দূতাবাসটি বাংলাদেশে যেটা আছে, এটা তো ওই রাষ্ট্রেরই একটি অংশ। তারা এখানে সম্পূর্ণ নিরাপত্তা পাবেন এবং নিশ্চয়তা পাবেন তাদের কার্যক্রম পরিচালনার জন্য। সেখানে এই মহিলা মডেল গার্ল, তিনি যে সমস্ত কার্যক্রম করছেন, অনেক আগেই তো গোয়েন্দা নজরদারিতে তার থাকা উচিত ছিল এবং অনেক আগেই তাকে গ্রেফতার করা উচিত ছিল। রাষ্ট্রদূতের অভিযোগের জন্য অপেক্ষা করতে হবে কেন? দূতাবাসগুলোতে কি আমাদের গোয়েন্দা নজরদারি নাই? নিশ্চয়ই আছে। তাহলে কে কি করছে সেটা তো রাষ্ট্রের নজরদারিতে থাকা উচিত ছিল এবং তাকে আগে গ্রেফতার করা উচিত ছিল। এবং আরও দুর্ভাগ্যজনক বিষয় দেখবেন, তার পক্ষে তাকে নিয়ে উপদেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি, মানবাধিকার। আরে তারা কোন মানবাধিকারের কথা বলেন? কোন নারীবাদের কথা তারা বলেন? একজন মহিলা নানান টোপ, যেটাকে হানি ট্র্যাপ বলে, এটা করছেন, রাষ্ট্রবিরোধী কাজ প্রবলভাবে, এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ধ্বংস হবে। তার পক্ষে তারা সাফাই গাইছেন, কথা বলছেন, ফেসবুকে লিখছেন। এটা তো আরেক রাষ্ট্রবিরোধিতা। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে আইনজীবীরা বড় একটা ভূমিকা রেখেছে, আপনারা সম্মুখ সারিতে ছিলেন এবং আমরা বেশ কয়েকজন আইনজীবীকে দেখেছি যে তারা ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিলেন। মনজুরুল মতিন সহ অনেকেই তিনি মামলা করেছেন, রাইট, এবং মামলা লড়েছেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ অনেকেই। এবং বিপ্লব পরবর্তী সময় আমরা দেখলাম যে নানানভাবে তো আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদীরা কু করার চেষ্টা করছিল। আদালত পাড়াও একটা কুয়ের গল্প আমরা কথা শুনেছি। আসলে ভেতরে কি হয়েছিল এবং আপনারা কিভাবে এটাকে মোকাবেলা করলেন?
আদালত পাড়ায়? শোনেন, আমি মূলত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। এই 15-16 বছর ধরে আমরা প্রায় প্রতিদিন রাজপথে ছিলাম। এবং আপনাকে আরেকটা বিষয় জানাই, আপনি সাংবাদিকতা করেন, আমরা প্রতিদিন 1টা থেকে, আমাদের লাঞ্চ পিরিয়ড 1টা থেকে 1:30 পর্যন্ত, এই আধা ঘন্টা আমরা প্রতিদিন মিটিং এবং মানববন্ধন করতাম হাইকোর্টের ভেতরে এই সরকারের বিরুদ্ধে। কারণ আমাদের একটা ধারণা ছিল যে আইনজীবীদের সহসা অ্যারেস্ট করা হবে না, জি। এবং আমাদের প্রিমিসেসের ভিতরে এটা আমরা করতাম। যখন জুলাই আন্দোলন চলছে, পুলিশের নির্মম গুলিবর্ষণ, তার বিরুদ্ধে আমাদের কয়েকজন আইনজীবী একটা রিট পিটিশন দায়ের করেছিলেন, কিন্তু সেই রিটেও কোনো ডাইরেকশন কিংবা নির্দেশ, রুল সরকারের প্রতি জারি করা হয় না, আওয়ামী লীগের প্রবল চাপের মুখে। জি। হ্যাঁ, মুস্তফা কামাল ইসলাম যে মাননীয় বিচারপতি, তিনি কোনো রুল কিংবা ডাইরেকশন দিতে পারেননি। কিন্তু জুলাই আন্দোলনের পরে, বিজয়ের পরে এই সরকারকে বৈধতা দেওয়ার জন্যে আপিল বিভাগ বলেছিলেন, এই যে একটা ফুল কোর্ট রেফারেন্স, যে এই সরকার গঠন প্রক্রিয়া, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট কিংবা ইন্টারিম গভর্নমেন্ট গঠন প্রক্রিয়া ঠিক আছে। কারণ আপনি জানেন যে আমাদের সংবিধান, যেই সংবিধানটিকে আমি পছন্দ করি না, তারপরেও বলছে যে এই সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো সুযোগ নাই। ফলে সেই ক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যদি কোনো নির্দেশনা দেয়, সেটিও একটি সংবিধানের অংশ, কিংবা সেটিও আইনগত ভিত্তি আছে। তারা দিলেন, 8 তারিখে শপথ হলো, সরকার পরিচালনা তারা করছেন। 10ই অগাস্ট সকাল 9টা বেজে 6 কিংবা 7 মিনিট হবে, আমি আমার মোবাইলে একটি কল পেলাম যে তাড়াতাড়ি হাইকোর্টে আসেন। আমরা বরাবরই রাজপথে ছিলাম, তাড়াতাড়ি হাইকোর্টে আসেন, মারাত্মক কু ঘটে যাচ্ছে। আমি দৌড়িয়ে গেলাম, গিয়ে কি ব্যাপার, সকল লয়ার মানে আওয়ামী বিরোধী সকল লয়াররা, তখন আওয়ামীওয়ালারা প্রায় সকলেই পলাতক, এবং ছাত্ররাও আছে, জনতাও আছে, সব আমাদের কোর্টের ভিতরে। কি হচ্ছে যে চিফ জাস্টিস সভা ডেকেছেন, অ্যাপিলেট ডিভিশনে সবাই মিলে তারা চক্রান্ত করছেন, এই সরকার অবৈধ, সংবিধান বিরোধী, এটা করলে সরকার বাতিল হয়ে যাবে এবং পুনঃসরকার ফিরে আসবে। তারা এই চেষ্টা করছেন। আমরা শুনবার পরে ছাত্ররা ভেতরে আছেন, আমরা মিছিল শুরু করে দিলাম যে তাকে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে, অ্যাপিলেট ডিভিশনের সবাইকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, এক পর্যায়ে ছাত্র নেতারা যারা ছিলেন, সমন্বয়কারী যারা, তারা বললেন যদি তিনি না করেন, আমরা 1টা পর্যন্ত সময় বেঁধে দিলাম, না করলে তার বাসভবন ঘেরাও করা হবে। ওইভাবে চলছে মিটিং। তারপরে তিনি 1:30টার দিকে পদত্যাগ করলেন। তারপরে পরপর সকল অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা 6 জনই পদত্যাগ করলেন। শুধু আশফাকুল ইসলাম, তার কাছে প্রধান বিচারপতির, তিনিও অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, তার কাছে দায়িত্ব দিয়ে, প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে তারা পদত্যাগ করলেন। এই হলো তাদের একটা জুডিশিয়াল কু করবার চেষ্টা তারা করেছিলেন তখন। এবং তা যদি হতো, তা যদি করে ফেলতে পারতেন, তাহলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ হয়ে যেত। আবার রাষ্ট্রপতি আবার স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনাকেই ডেকে এনে বা বৈধতা পেয়ে যেত। যদিও তার সম্ভাবনা ছিল না। কেন ছিল না? আমরা সেটাও মানতাম না। আমরা সুপ্রিম কোর্টের আদেশকেও মানতাম না। তখন বৈধতা আমরা ছাত্র জনতা দিত শহীদ মিনার থেকে। শহীদ মিনারেই ঘোষণা হবে রাষ্ট্র কিভাবে চলবে, কে রাষ্ট্রপতি হবে, কে কেয়ারটেকার চিফ হবে।
আমরা যদিও তা মানতাম না, কিন্তু তারা তো একটা বেকায়দায় ফেলতে যাচ্ছিল। বেকায়দায় তো তারা ফেলতে যাচ্ছিল, কারণ মানুষ, দেশের মানুষ এতটাই তখন উদ্বেলিত, এতটাই টকবগে রক্ত তাদের, যে এই সমস্ত অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট, নির্দেশনায় জাতি এবং রাষ্ট্রের, জনগণের কিছুই যায় আসে না। তবে তাদেরকে, তাদের এই অপকর্মটিকে আমরা ঠেকিয়ে দিতে পেরেছিলাম, এবং তারা সবাই, এই দোসররা, ফেসিবাদের দোসর বিচারপতিরা সবাই চোরের মতন গর্তে লুকিয়েছিল। এখনও তারা গর্তেই লুকিয়ে আছে।